বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আমাদের অনলাইন ভিডিও ক্লাসের রাদারফোর্ডের পরমাণু মডেল এবং এর সাথে সৌরজগতের যে সাদৃশ্য বৈসাদৃশ্য আছে এই বিষয়গুলো আলোচনা করব। তো আমরা দেখি এই স্লাইড। আমরা গত ক্লাসে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটিগুলো দেখছিলাম এবং সেগুলো নিয়ে আলোচনা হয়েছিল। তো আজকে তার পরবর্তী অংশ থেকে আমরা শুরু করতে যাচ্ছি। Similarities and dissimilarities of Rutherford atom model with solar system বা সৌরজগতের সাথে রাদারফোর্ড পরমাণু মডেলের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো। এখানে আমরা দেখছি স্লাইডটাকে লেফট এবং রাইট দুইটা কলামে ভাগ করে নিচ্ছি আমি, এবং উপরের দিকে উপরের অংশে আছে দেখো দুইটা কলামেই সাদৃশ্য এবং নিচে দিয়ে সাদৃশ্য 4টা পয়েন্ট আছে এবং বৈসাদৃশ্য যে 3টা পয়েন্ট আছে। তো আমরা দেখি পয়েন্টগুলো একটু আলোচনা করি। বাম পাশে সৌরজগতের গঠন এবং ডান পাশে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ নিজ নিজ কক্ষপথে আবর্তন করে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এবং রাদারফোর্ডের পরমাণু মডেলে সেই 1 নম্বর পয়েন্ট বলা হচ্ছে পরমাণুতে ইলেকট্রনগুলো কেন্দ্র বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তন করে। অর্থাৎ এটা খুব সুন্দর একটা সাদৃশ্য দুইটা বিষয়ের ভিতরে, সৌরজগতের সঙ্গে রাদারফোর্ডের পরমাণু মডেলের। নাম্বার 2তে বলা হচ্ছে সৌরজগতে আবর্তনশীল গ্রহগুলোর কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিপেটাল ফোর্স, যেটা অর্থাৎ কেন্দ্র বিমুখী, কেন্দ্রাতিক শব্দের অর্থ কেন্দ্র বিমুখী বা কেন্দ্র থেকে দূরে চলে যাওয়ার যে বল, এবং সূর্য ও গ্রহগুলোর মধ্যেকার আকর্ষণ বল, সূর্য ও গ্রহগুলোর মধ্যে যে আকর্ষণ বল, এটা পরস্পরকে প্রশমিত করায় গ্রহগুলো কক্ষচ্যুত হয়ে সূর্যে আছড়ে পড়ে না বা দূরে ছিটকে যায় না। অর্থাৎ গ্রহগুলো যে নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে থাকে সূর্যকে কেন্দ্র করে, এখানে দুইটা বল কাজ করে। একটা হচ্ছে গ্রহগুলোর কেন্দ্র বিমুখী বল এবং সূর্য গ্রহগুলোর মধ্যে আকর্ষণ বল। এই দুইটা বল পরস্পরকে প্রশমিত করে। নিশ্চয়ই দুইটা বল পরস্পর সমান হয়ে থাকে এবং এদের দিক ভিন্ন হয়, বিপরীত হয়, সম্পূর্ণ বিপরীত। এই কারণে গ্রহগুলো কক্ষচ্যুত না হয়ে নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে আবর্তন করতে থাকে। এটা সূর্যে আছড়ে পড়ে না বা দূরে ছিটকে যায় না। নাম্বার 2 পয়েন্টে রাদারফোর্ডের পরমাণু মডেলে বলা হচ্ছে নিউক্লিয়াস কেন্দ্রিক ঘূর্ণায়মান ইলেকট্রনগুলোর কেন্দ্রাতিক বল এবং নিউক্লিয়াস ও ইলেকট্রনগুলোর মধ্যকার স্থির তড়িৎ আকর্ষণ বল পরস্পরকে প্রশমিত করা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পড়ে না বা দূরে ছিটকে যায় না। একই ধরনের কথা বলা হচ্ছে, দেখো ইলেকট্রনও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে পরমাণুতে এবং নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল সৃষ্টি হয়। এটা পরস্পরকে প্রশমিত করায় এবং এই ঘূর্ণয়নের ফলে ইলেকট্রন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, শুধু ইলেকট্রন না, যে কোনো বস্তু যদি কোনো একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে ওই বস্তুটাতে কেন্দ্র বিমুখী একটা বল সৃষ্টি হয়, উদ্ভব হয়। এই বলটাকে প্রশমিত করতে কেন্দ্রমুখী একটা বলের প্রয়োজন হয়। যদি সেটা উৎপন্ন করা যায় তাহলে ওই বলটা ওই নির্দিষ্ট কক্ষপথে ওই বস্তুটা ঘুরতে থাকে, আর তা না হলে বস্তুটা দূরে ছিটকে দেয়। নিউক্লিয়াস এবং ইলেকট্রনের ক্ষেত্রে অনুরূপ ঘটনা ঘটে। এরা যখন ঘুরতে থাকে তখন ইলেকট্রনে একটা কেন্দ্রাতিক বল বা কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হয় এবং নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যকার স্থির তড়িৎ আকর্ষণ বল পরস্পরকে প্রশমিত করায় ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পড়ে না বা দূরে ছিটকে যায় না। এই হচ্ছে 2 নম্বর সাদৃশ্যটা রাদারফোর্ডের পরমাণু মডেলের সঙ্গে সৌরজগতের গঠনের। নাম্বার 3তে বলা হচ্ছে সৌরজগতে অধিকাংশ স্থানই ফাঁকা, সূর্য ও গ্রহগুলো সৌরজগতের খুব সামান্য স্থান দখল করে আছে। একেবারে সিম্পল বর্ণনা এটা। সৌরজগতের অধিকাংশ স্থান ফাঁকা এবং সূর্য গ্রহগুলো খুব সামান্য অংশ দখল করে থাকে। পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, নিউক্লিয়াস ও ইলেকট্রনগুলো সমগ্র পরমাণুর খুব সামান্য স্থান দখল করে। এই হলো 3 নম্বর সাদৃশ্য। এটা আমরা পরমাণুর ক্ষেত্রে এই ঘটনা আমরা রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা থেকে অলরেডি ধারণা নিয়ে এসেছি বা জানি। নাম্বার 4 বলা হচ্ছে যে কোনো গ্রহের তুলনায় সূর্যের ভর অনেক বেশি। নাম্বার 4 পরমাণু মডেলে বলা হচ্ছে ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসের ভর বহুগুণ বেশি। এই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সঙ্গে সৌরজগতের গঠনের যে সাদৃশ্য, সেই 4টা সাদৃশ্য এবং সাদৃশ্যগুলোর উপর ভিত্তি করেই রাদারফোর্ড তার পরমাণু মডেলকে বর্ণনা করেন এবং রাদারফোর্ডের পরমাণু মডেলকে সোলার সিস্টেমের মডেল বলা হয়। যদি বলা হয় যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে কেন সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়, তখন এই পয়েন্টগুলো তুলনা দিয়েই বলা যায় যে এই কারণে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়। আমরা এখন দেখি বৈসাদৃশ্য বা ভিন্নতা বা পার্থক্যের ভিতরে কি কি আছে সৌরজগতের গঠনের সাথে রাদারফোর্ডের পরমাণু মডেলে। নাম্বার 1-এ বলা হচ্ছে সৌরজগতের সূর্য গ্রহগুলো তড়িৎ নিরপেক্ষ।
অর্থাৎ বৈসাদৃশ্যের প্রথম যে পয়েন্ট সেটা বলা হচ্ছে সৌরজগতের সূর্য ও গ্রহগুলো তড়িৎ নিরপেক্ষ, কিন্তু পরমাণু মডেলে দেখা যাচ্ছে পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আধানপিষ্ট এবং ইলেকট্রনগুলো ঋণাত্মক আধানপিষ্ট। দেখো এখানে চার্জ বিদ্যমান, ধনাত্মক এবং ঋণাত্মক আধান বা চার্জ বিদ্যমান, এটা হচ্ছে পরমাণুর ক্ষেত্রে, কিন্তু গ্রহগুলোর ক্ষেত্রে এটা কিন্তু নিরপেক্ষ হয়ে থাকে, চার্জ নিরপেক্ষ হয়ে থাকে। নাম্বার 2-তে বলা হচ্ছে সৌরজগতের প্রতিটি গ্রহের কক্ষপথ সুনির্দিষ্ট, এক্ষেত্রে একটি কক্ষে একাধিক গ্রহ থাকতে পারে না। অর্থাৎ সৌরজগতের গ্রহগুলোর কক্ষপথ সুনির্দিষ্ট, একটা কক্ষে একাধিক গ্রহ থাকতে পারে না, একটাই মাত্র গ্রহ থাকে। পরমাণু নিউক্লিয়াস কেন্দ্রিক বিভিন্ন কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, আমরা জানি ইলেকট্রন বিন্যাস থেকে অলরেডি পরমাণুর বিভিন্ন কক্ষপথে একাধিক ইলেকট্রন থাকতে পারে এবং এনতম কক্ষপথে টয়েজেন স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বৈসাদৃশ্য বা একটা পার্থক্য দেখা যাচ্ছে, সৌরজগতের সাথে এটা মেলে না। নাম্বার 3 বলা হচ্ছে গ্রহগুলো পরস্পরকে আকর্ষণ করে কিন্তু ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করে। গ্রহগুলো মহাকর্ষ নিয়মে পরস্পরকে আকর্ষণ করে আর ইলেকট্রনগুলো তাদের একই ধরনের চার্জ বা নেগেটিভ চার্জ সমধর্মী চার্জের কারণে পরস্পরকে বিকর্ষণ করে। এক্ষেত্রে একেবারে বিপরীত ধর্ম প্রকাশ পাচ্ছে, অর্থাৎ সৌরজগতের সঙ্গে পরমাণু মডেলের বৈসাদৃশ্য এটা একটা। এই হচ্ছে মোটামুটি রাদারফোর্ডের পরমাণু মডেলের সঙ্গে সৌরজগতের সাদৃশ্য বৈসাদৃশ্য খুব সুন্দরভাবে এখানে বলা আছে এবং সহজভাবেই বর্ণনা করা আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা যাক আমরা এখন নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইড সম্পর্কে আমি একটু বলি। আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল এখানে শেষ এই পর্যন্ত। এরপরে আমাদের শুরু হবে বোর পরমাণু মডেল বা বোর অ্যাটমিক মডেল। তো বোর অ্যাটমিক মডেলটা ভালোভাবে বোঝার জন্য বা ধারণা পাওয়ার জন্য ওর সাথে সংশ্লিষ্ট আরও কিছু বিষয় জানতে হবে, যেসব বিষয়ের উপর ভিত্তি করে বোর মডেলটা বর্ণনা করা হয়েছে বা উপস্থাপিত হয়েছে। সেই বিষয়গুলো আমরা একটু আগে জেনে নেব, তারপরে বোর মডেল সম্পর্কে আমরা জানব। তো দেখি আমাদের নেক্সট স্লাইডে কি আছে। এখানে দেখো পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ চৌম্বকীয় বিকিরণ ও প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যান্ড কোয়ান্টাম থিওরি অফ প্ল্যাঙ্ক। এই বিষয়টাতে বেশ বড় প্যারা আকারে, নিচে ছোট একটা প্যারা এবং উপরে বড় প্যারা এবং অনেক লাইন বর্ণনা করে দেয়া আছে। তোমাদের দেখতে একটু কষ্ট হতে পারে, তারপরও এটা ভিডিও পজ করে তোমরা দেখে নিবে। সুন্দর করে টাইপ করা, আশা করি বুঝতে সমস্যা হবে না একটু ধৈর্য নিয়ে দেখলে। তো দেখো আমরা যদি এখন এই বর্ণনাটা দেখি, কোনো যান্ত্রিক ব্যবস্থাপনায় তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র পরস্পরের সমকোণে অবস্থান করে যে বিকিরণ উৎপন্ন করে তাকে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলে। এখানে প্রথম সেন্টেন্সটাতেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চৌম্বকীয় বিকিরণের একটা সুন্দর সংজ্ঞা দেয়া আছে। দেখো কোনো একটা মেকানিক্যাল সিস্টেম বা যান্ত্রিক ব্যবস্থাপনায় যদি ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড এই দুইটাকে পরস্পরের সমকোণে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্থাপন করা যায় বা অবস্থান করে এই দুইটা বিষয়, তাহলে যে বিকিরণ বা রেডিয়েশন উৎপন্ন হয় তাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চৌম্বকীয় বিকিরণ বলা হয়ে থাকে। পরের সেন্টেন্সে আমরা দেখি পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সর্বদা ঘূর্ণায়মান, খুবই সহজ কথা। ফলে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে সৃষ্টি হয় চৌম্বক ক্ষেত্র। আর ইলেকট্রনের প্রবাহ হলো বিদ্যুৎ, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ একটা বিদ্যুৎ, আর ইলেকট্রন এবং নিউক্লিয়াসের ভিতরে যে আকর্ষণ এর ফলে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। স্থির বিদ্যুৎ আকর্ষণের ফলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। সুতরাং ইলেকট্রনের ঘূর্ণনের ফলে বৈদ্যুতিক ক্ষেত্রের উদ্ভব হয়। এই দুটি ক্ষেত্রের মিথস্ক্রিয়ায় তড়িৎচুম্বকীয় বিকিরণের উৎপত্তি ঘটে। অর্থাৎ ইলেকট্রনের যে চলচল বা ঘুরছে এটা ইলেকট্রনের প্রবাহটাই আমরা বলি বিদ্যুৎ। আবার ইলেকট্রন এবং নিউক্লিয়াসের ভিতরে যে আকর্ষণ সেক্ষেত্রে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। সুতরাং বিদ্যুৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র দুইটা বিষয়ই আমরা একটা পরমাণুর ভিতরে পাচ্ছি এবং এর ফলে এখান থেকে যে বিকিরণ উৎপন্ন হয় বা দুইটা ক্ষেত্রের মিথস্ক্রিয়ায় বা ইন্টারাকশনে যে রেডিয়েশনটা পাওয়া যায় সেটাকে বলা হয় তড়িৎচৌম্বকীয় রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সাধারণভাবে সব ধরনের আলোক শক্তিকে তড়িৎচৌম্বকীয় বিকিরণ বলা হয়, অর্থাৎ যে কোনো ধরনের লাইট বা আলো আছে বিভিন্ন কালারের বা বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যের বা বিভিন্ন শক্তিমাত্রার যে আলোক আছে এই সবগুলোকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচৌম্বকীয় বিকিরণ।
তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎস থেকে শক্তি স্থানান্তর করে, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওয়েভ মানে তরঙ্গ, এটা কি করে সোর্স বা উৎস থেকে শক্তি বা এনার্জি স্থানান্তর করে, এনার্জি শিফট করে। একে বিকীর্ণ বা বিকৃত শক্তি বলা হয়। অর্থাৎ তড়িৎচুম্বকীয় বিকিরণ যদি তার এনার্জি সোর্স থেকে বা উৎস থেকে শক্তি স্থানান্তর করে তাহলে সেটাকে বলে বিকীর্ণ বা বিকিরিত শক্তি। চৌম্বক ক্ষেত্রের আর তরঙ্গের উপর দিয়ে, চৌম্বকীয় ক্ষেত্রের আর তরঙ্গের উপর দিয়ে বৈদ্যুতিক ক্ষেত্রের লম্ব তরঙ্গ সম্মুখ দিকে অগ্রসর হয়। ওয়েভ চ্যাপ্টার, এটা ফিজিক্সে আছে। আর তরঙ্গ, লম্বিক তরঙ্গ, এটা তোমরা এসএসসি লেভেলের ফিজিক্সে হয়তো পড়ে আসবে। এইটা যেটা একটার সাথে সমান্তরালে থাকে আর একটার সাথে সমকোণে থাকে, আর তরঙ্গ এবং লম্বিক তরঙ্গ। তো এক্ষেত্রে বলা হচ্ছে চৌম্বকীয় ক্ষেত্রের আর তরঙ্গের উপর দিয়ে বৈদ্যুতিক ক্ষেত্রের লম্ব তরঙ্গ সম্মুখ দিকে অগ্রসর হয়। বিকিরণ শক্তির বিভিন্ন উদাহরণ বা এক্সাম্পল হলো রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ, অবলোহিত বা ইনফ্রারেড, দৃশ্যমান বা ভিজিবল, অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট, রঞ্জন রশ্মি বা এক্স রে অ্যান্ড গামা রে বা গামা রশ্মি। অর্থাৎ বিভিন্ন শক্তির বা বিকীর্ণ শক্তির উদাহরণ হিসেবে আমরা এইগুলো দেখতে পাচ্ছি। তড়িৎ ক্ষেত্রের এবং চৌম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত বলে এদেরকে তড়িৎচুম্বকীয় বিকিরণ বলা হয়। তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্রে শক্তি নিহিত থাকে। বিকীর্ণ শক্তি এক বিন্দু থেকে অন্য বিন্দুতে পর্যায়ক্রমে তরঙ্গাকারে প্রবাহিত হয়। তড়িৎচুম্বকীয় বিকিরণের কতিপয় বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স বিদ্যমান যা দ্বারা তড়িৎচুম্বকীয় শক্তিকে প্রকাশ করা হয়। এই বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সগুলো হচ্ছে ওয়েভলেংথ বা তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা, গতিবেগ বা ভেলোসিটি বলা যায় ইত্যাদি। এই বৈশিষ্ট্যগুলো তড়িৎচুম্বকীয় শক্তির বিদ্যমান থাকে বা বজায় থাকে। এখন আমরা দেখি, এইটা আমরা প্রথম প্যারাটা, সবচেয়ে বড় যে প্যারা সেটা পড়লাম। আমি খুব ধীরে ধীরে বলছি এবং এখানে হয়তো আমি আসলে কিছু কিছু শব্দের ইংরেজি টার্মটাও বলে দেই। অবজেক্টিভ বা এমসিকিউতে কিন্তু অবজেক্টিভ বা এমসিকিউতে ইংলিশ টার্মটার পারিভাষিক শব্দ দিয়ে বা ইংরেজি টার্মটাও বাংলায় লিখে দিয়ে তোমার কোশ্চেন চলে আসতে পারে। এই জন্য বাংলাটার পাশাপাশি ইংরেজিটাও যদি একটু জেনে রাখো তাহলে সেটা সুবিধাই হবে, অসুবিধা হওয়ার কথা না। বা ভবিষ্যতে যখন অ্যাডমিশন টেস্ট দেবে বা ভবিষ্যতে যখন আরও উচ্চতর পর্যায়ে পড়ালেখা করবে, ইংলিশ টার্মগুলো আসলেই গুরুত্বপূর্ণ। তো আমি ইংলিশ বাংলা দুইটাই বলি, আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। এখন দেখো, এখানে পরবর্তী প্যারায় বলা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আলোক নিরবিচ্ছিন্নভাবে নয় বরং বিচ্ছিন্নভাবে ক্ষুদ্র শক্তির নির্দিষ্ট একক প্যাকেট বা কোয়ান্টাম হিসেবে বিকিরিত হয়। প্ল্যাঙ্ক নামে একজন বিজ্ঞানী যিনি কোয়ান্টাম তত্ত্ব দিয়েছেন। এই কোয়ান্টাম তত্ত্ব এবং প্রথম অংশ আছে তড়িৎচুম্বকীয় বিকিরণ। তো বেশ বড় প্যারাটাতে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় বিকিরণটা পড়লাম এবং এই টাইটেল বা শিরোনামের পরের যে অংশ ও দিয়ে আছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এটা সম্পর্কে আমরা এখন দেখব। তো এখানে বলা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আলোক নিরবিচ্ছিন্নভাবে নয় বরং বিচ্ছিন্নভাবে ক্ষুদ্র শক্তির নির্দিষ্ট একক প্যাকেট বা কোয়ান্টাম হিসেবে বিকৃত হয়। পূর্বে হয়তো ধারণা ছিল আলো নিরবিচ্ছিন্নভাবে বিকৃত হয়ে থাকে, কিন্তু কোয়ান্টাম এটা বলেন যে না, বিচ্ছিন্নভাবে শক্তির একক বা প্যাকেট রূপে এটা বিকৃত হয়ে থাকে। বিজ্ঞানী আইনস্টাইন পরে এই কোয়ান্টাম বা শক্তির নির্দিষ্ট এককে কণা হিসাবে উল্লেখ করেন এবং এর নাম দেন ফোটন। আলোক কণাকে ফোটন বলা হয় এবং ফোটন নামটা কে দেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য, এটা তোমরা মনে রাখবে। বিজ্ঞানী আইনস্টাইন পরে এই কোয়ান্টাম বা শক্তির নির্দিষ্ট এককে ফোটন নাম দেন এবং কণা হিসেবে উল্লেখ করেন। একটি ফোটনের শক্তিকে 1 কোয়ান্টাম বলে এবং 1 মোল ফোটনের শক্তিকে 1 আইনস্টাইন বলে। অর্থাৎ 1 আইনস্টাইন ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23 কোয়ান্টা। কোয়ান্টা হচ্ছে বহু বচন বা প্লুরাল এবং কোয়ান্টাম হচ্ছে সিঙ্গুলার। এটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে ইংলিশে যেটা। তো এখানে বলা হচ্ছে, এখানে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাভোগাড্রোর সংখ্যা, অর্থাৎ 1 মোল ফোটনের শক্তিকে 1 আইনস্টাইন বলা হচ্ছে এবং আমরা জানি 1 মোল কোনো পদার্থে বা কোনো কিছুতে আয়ন, অণু, পরমাণু, কণা সেটা একটা নির্দিষ্ট সংখ্যক থাকে যেটা অ্যাভোগাড্রো বলেন এবং তার নাম অনুযায়ী এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। তাহলে একটি ফোটনের শক্তিকে বলা হয় 1 কোয়ান্টাম এবং 1 মোল ফোটনের শক্তিকে বলা হয় 1 আইনস্টাইন। দুইটাই খুবই গুরুত্বপূর্ণ ডাটা এবং 1 আইনস্টাইন ইজ ইকুয়াল টু
6.023 ইন্টু 10⁻23 কোয়ান্টাম। এই হচ্ছে মোটামুটি তড়িৎচুম্বকীয় বিকিরণ ও প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব সংক্রান্ত আলোচনা। এই তত্ত্বের উপর ভিত্তি করে বোর তার পরমাণু মডেলটা প্রদান করেন। যদিও এই তত্ত্বটা তোমাদের সিলেবাসে সরাসরি নেই, কিন্তু বোর মডেলটা বোঝার জন্য আমাদের এই তত্ত্ব সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। এই জন্য আমরা এটা আলোচনা করলাম। আমরা এখন নেক্সট স্লাইডে যাই, দেখি আর কি বিষয় আছে। যাই হোক, স্লাইড টানতে একটু সময় লাগলো, এই জন্য দুঃখিত। দেখো, এটা আসলে প্রত্যেকটা স্লাইডের ক্ষেত্রে এটা লাগতে পারে, এটা ক্লাসেরই অংশ, মেনে নিতে হবে। যাই হোক, আমরা যে কোয়ান্টাম তত্ত্ব এবং তড়িৎচুম্বকীয় বিকিরণটা পড়লাম, এখানে সে কোয়ান্টাম তত্ত্বের কিছু মৌলিক বিষয় বা বেসিক টপিকস অফ কোয়ান্টাম থিওরি উল্লেখ করা আছে। বাম পাশে দুইটা কলামে আছে, ডান পাশে একটা হেডলাইন আছে, শক্তির কোয়ান্টাইজেশনের ধারণা। আমরা এটা পরে দেখব, আগে বাম সাইডের কলামে এখানে কোয়ান্টাম তত্ত্বের কিছু মৌলিক বিষয় বলা আছে, সেগুলো দেখি। উত্তপ্ত বস্তুতে বিদ্যমান চার্জযুক্ত কণার কম্পনের কারণে শক্তি বিকীর্ণ হয়। শক্তি কেন বিকীর্ণ হয় বা বিকিরিত হবে, তার কারণ হিসেবে বলা হচ্ছে উত্তপ্ত বস্তুতে বিদ্যমান চার্জযুক্ত কণার কম্পনের কারণে শক্তি বিকিরিত হয় বা বিকীর্ণ হয়। এটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের একটা মৌলিক বিষয়। নাম্বার 2 বলা হচ্ছে শক্তির বিকিরণ বা শোষণ ঘটে বিচ্ছিন্নভাবে একক ক্ষুদ্র বিযুক্ত শক্তির প্যাকেট। একক ক্ষুদ্র বিযুক্ত শক্তির প্যাকেট। বিযুক্ত আর বিচ্ছিন্ন দুইটা টার্মই একই অর্থ বহন করে। তারপরও আবার বলা হচ্ছে, তার মানে এইটা যে আসলে যুক্ত থাকে না, শক্তির ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট রূপে নির্গত হয় সেটা, কিন্তু প্যাকেটগুলোও পরস্পরের সাথে যুক্ত থাকে না, বিচ্ছিন্ন থাকে, সেইটা বলার জন্য কিন্তু বিযুক্ত টার্মটা ব্যবহার করা হয়েছে। তাহলে বিযুক্ত শক্তির প্যাকেট বা কোয়ান্টা হিসেবে কিন্তু শক্তির সঞ্চালন ঘটে তরঙ্গ হিসেবে। শক্তি যখন সঞ্চালিত হয় তখন সে তরঙ্গ রূপেই সঞ্চালিত হয়, কিন্তু শোষণ বা বিকিরণ ঘটে বিচ্ছিন্ন রূপে। নাম্বার 3 বলা হচ্ছে বিকিরণের মোট শক্তি কোয়ান্টায়িত, অর্থাৎ মোট শক্তি এইচ নিউ এর পূর্ণ সংখ্যার গুণিতক। অর্থাৎ বিকিরণ, কোনো একটা বিকিরণ থেকে মোট যে শক্তিটা পাওয়া যাবে এটা এইচ নিউ এর পূর্ণ সংখ্যার গুণিতক। এইচ এবং নিউ এর পরিচয় আমরা হয়তো জানবো পরে, আমরা যাই সামনে। এর মান কেবলমাত্র 1 এইচ নিউ, 2 এইচ নিউ, 3 এইচ নিউ অথবা 4 এইচ নিউ ইত্যাদি হতে পারে, কিন্তু এইচ নিউ এর ভগ্নাংশের গুণিতক হতে পারবে না। অর্থাৎ বিকিরণের মোট কোয়ান্টায়িত শক্তি এইটা পূর্ণ সংখ্যার এইচ নিউ এর গুণিতক হবে, কিন্তু ভগ্নাংশের গুণিতক হবে না। অর্থাৎ 0.5 এইচ নিউ বা 1.5 এইচ নিউ এই টাইপের হবে না। এইটা হলো তৃতীয় যে মৌলিক বিষয় কোয়ান্টাম তত্ত্বের, সেটা। চতুর্থ মৌলিক বিষয়টা হচ্ছে প্রতিটি কোয়ান্টাম একটি নির্দিষ্ট পরিমাণ শক্তির সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ প্রত্যেকটি প্যাকেট বা কোয়ান্টাম একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির সাথে সংশ্লিষ্ট। এই শক্তিকে প্ল্যাঙ্কের সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়, এবং এই এক একটি কোয়ান্টামের শক্তি হচ্ছে E ইজ ইকুয়াল টু এইচ নিউ অথবা E ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, যেহেতু নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এখানে দেখো থার্ড ব্র্যাকেটে ব্যাখ্যায় বলা আছে সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা বা নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ সমীকরণে আমরা এইচকে ঠিক রেখে নিউ এর জায়গায় সি বাই ল্যামডা রিপ্লেস করছি। এখানে এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, যেটার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এটা এসআই এককে দেয়া আছে, সিজিএস এককে এইটার মান আছে 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ সেকেন্ড। সিজিএস এককে শক্তির একক আর্গ এবং এমকেএস বাই এস এককে শক্তির একক জুল। এখানে নিউ এর পরিচয় হচ্ছে রেডিয়েশনের কম্পাঙ্ক, ল্যামডা ইজ ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেংথ, এবং সি হচ্ছে তরঙ্গ বেগ বা ওয়েভ ভেলোসিটি। এই হচ্ছে মোটামুটি কোয়ান্টাম তত্ত্বের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা। আমরা তত্ত্বটার বর্ণনা বা একটু সাধারণ আলোচনা পূর্ববর্তী স্লাইডে শুনে এসেছি, এবং এখানে মৌলিক বিষয়গুলো জানতাম। এখন দেখি শক্তির কোয়ান্টাইজেশন কী জিনিস। বিকিরণের মোট শক্তি কোয়ান্টায়িত, অর্থাৎ মোট শক্তি এইচ নিউর পূর্ণ সংখ্যার গুণিতক। এখানে কোয়ান্টায়িত শব্দটা কিন্তু বলা আছে এই মৌলিক বিষয়ের ভিতরে। এই কোয়ান্টায়িত বা কোয়ান্টাইজেশন এই জিনিসটা কি সেটাই বর্ণনা করা হচ্ছে ডান পাশের কলামে। আমরা দেখি এই বিষয়টা কি বলা হচ্ছে। এক শক্তি স্তর থেকে অপর একটি শক্তি স্তরে ইলেকট্রনের স্থানান্তর প্রক্রিয়াকে
মই বরাবর উঠানামার সাথে তুলনা করা যায়। দেখো মই বা ল্যাডার যেটা আমরা বেয়ে দেয়ালের উপরে বা চালের উপরে বা উঁচু জায়গায় কোনো গাছে উঠে থাকি আমাদের দৈনন্দিন প্রয়োজনে, সেই ধরনেরই একটা মইয়ের সাথে তুলনা করা হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর প্রক্রিয়াকে। মই বেয়ে উঠা বা নামার সময় আমরা যেমন দুই ধাপের মধ্যবর্তী স্থানে পা রাখতে পারি না, তেমনি ইলেকট্রনের পক্ষেও পরপর দুটি শক্তি স্তরের মধ্যবর্তী স্থানে কখনো অবস্থান করা সম্ভব নয়। মইয়ের ধাপগুলো দেখে থাকবে, এটা রড বা বাঁশের চটা এই জাতীয় দিয়ে তৈরি করা থাকে এবং সেইগুলোর উপরে আমরা পা রেখেই ধাপে ধাপে উপরে উঠি। দুইটা রড বা চটার মাঝে কিন্তু ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় তো আমরা পা রেখে দাঁড়াতে পারি না, এটা সম্ভব না। এটাও যেমন অসম্ভব, ইলেকট্রনের পক্ষেও নির্দিষ্ট কোনো শক্তি স্তর ব্যতীত ওই দুই শক্তি স্তরের মাঝামাঝি অবস্থান করা সম্ভব নয়, অসম্ভব। এই জন্য এইটার সাথে তুলনা করা হয়েছে। এক্ষেত্রে মইয়ের এক একটি ধাপ ইলেকট্রনের এক একটি শক্তি স্তরের সমতুল্য। এ উদাহরণ থেকে শক্তির কোয়ান্টাইজেশনের ধারণা পাওয়া যায়। এক একটি কোয়ান্টামের এইচ নিউ আকারে তড়িৎচুম্বকীয় বিকিরণের গ্রহণ বা বর্জন ঘটে, নিরবিচ্ছিন্নভাবে কখনো ঘটে না। অর্থাৎ শক্তির যে কোয়ান্টাইজেশন বা কোয়ান্টায়িত হয় বিকীর্ণ শক্তি, সেইটা কোয়ান্টায়িত বলতে এক একটা পরিমাণ, অর্থাৎ বিচ্ছিন্ন প্যাকেট রূপে যে নির্গত হয় সেটার উদাহরণ হিসাবে শক্তির কোয়ান্টাইজেশনের ধারণাটা এখানে দেওয়া হচ্ছে। মইয়ের ক্ষেত্রে আমরা যেমন নির্দিষ্ট রড বা চটায় পা রেখে ওঠানামা করি, ইলেকট্রনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট শক্তি স্তর থেকে আরেকটা নির্দিষ্ট শক্তি স্তরে যায়, মাঝামাঝি কোথাও থাকে না। এবং এইভাবে যাওয়া আসার ক্ষেত্রে শক্তির বিকিরণটা বিচ্ছিন্ন বা প্যাকেট রূপে হয়ে থাকে। এই হচ্ছে এই স্লাইডটা সম্পর্কিত মোটামুটি আলোচনা। আমরা দেখি এর পরবর্তী স্লাইডে যাব, নেক্সটে কি আছে। হ্যাঁ, আমরা চলে এসেছি অলরেডি সেই বোর পরমাণু মডেল বা পোস্টুলেটস অফ বোর অ্যাটম মডেল। বোর পরমাণু মডেলের স্বীকার্য সমূহ, যে স্বীকার্যগুলি উনি দিচ্ছেন সেই বিষয়গুলোতে আমরা চলে এসেছি। অর্থাৎ বোর পরমাণু মডেল নিয়ে আমাদের সিলেবাসের যে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা নিয়ে আলোচনা এখন শুরু হবে। দেখো এখানে পদার্থবিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের সমন্বিত আলো সম্পর্কীয় বিকিরণ কোয়ান্টাম তত্ত্ব অনুসরণ করে ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিলস হেনরিক ডেভিড বোর 1913-এ রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতার আলোকে পরমাণুর গঠন সম্পর্কে আরও উৎকৃষ্ট প্রস্তাবনা উপস্থাপন করেন। একটা লং সেন্টেন্স আমি এখানে লিখছি, তারপর খুবই সিম্পল সেন্টেন্সটা, মানে খুব বেশি জটিলতা নেই এর ভিতরে। যেটা সিম্পল সেন্টেন্স না, আসলে বাক্য গ্রামারের বা ব্যাকরণের যে বাক্য আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেই দিক থেকে কিন্তু সিম্পল না। আমি বলছি সেন্টেন্সটা লম্বা হলেও এটা ভাব অর্থটা সহজ বা এটার অর্থটা অতটা জটিল নয়, সেটাই বোঝাতে চেয়েছি। তো এখানে দেখো পদার্থবিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের সমন্বিত আলো সম্পর্কীয় বিকিরণ যেটা বলা হচ্ছে, এইটা কিন্তু এই দুইটা তত্ত্ব সম্পর্কে আমরা একটু আলোচনা করে আসলাম। অনেক বইয়ে ওই আলোচনাটা নেই, কিছু বইয়ে আছে, আমি এগুলো সমন্বয় করেই স্লাইডগুলো তৈরি করছি। আশা করি ওই আলোচনা থেকে তোমরা ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের সমন্বিত আলো সম্পর্কীয় বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব এটা বুঝতে পারছো। মেসেজ এসে ডিস্টার্ব করে বারবার, এটা আসলে যাই হোক, মোবাইল কোম্পানির মেসেজ আসতেই থাকে। এখন দেখো কি একটা অবস্থা, চলে গেছে আবার। দেখো আমরা এখানে তাহলে যেটা পাচ্ছি, নিলস হেনরিক ডেভিড বোর, ডেনমার্কের ফিজিক্স উনি বা পদার্থবিজ্ঞানী, উনি রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা বা ত্রুটি ছিল সেইগুলো দূর করার চেষ্টা করে একটা উৎকৃষ্ট মডেল উপস্থাপন করেন। তখন নিলস বোর রাদারফোর্ডের পরীক্ষাগারে কাজ করতেন। দেখো রাদারফোর্ড যে মডেলটা প্রদান করছেন ওনারই পরীক্ষাগারে নিলস বোর কাজ করতেন। রাদারফোর্ড আবার কাজ করতেন থমসনের সাথে। একজন কিন্তু আরেকজনের সাথে রিলেটেড, এবং যিনি দেখেন তার আন্ডারে থেকে কাজ করেন অন্যজন, সে ওইটা পর্যবেক্ষণ করতে থাকে এবং তার অসঙ্গতি বা ত্রুটিগুলো তার মাথায় যখন ধরা পড়ে তখন সে সেটার একটা ডেভেলপড ভার্সন নিয়ে চলে আসে। সেই রকম ঘটনা আমরা পরমাণু মডেলের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছি। তো তখন নিলস বোর রাদারফোর্ডের পরীক্ষাগারে কাজ করতেন। রাদারফোর্ড প্রদত্ত পরমাণু মডেলের প্রধান তিনটি ত্রুটি, এখানে আমরা ত্রুটিগুলো আগে দেখি। এই ত্রুটিগুলো সংশোধন করে বোর তার পরমাণু মডেল উপস্থাপন করেন। প্রথম ত্রুটিটি হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি, অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী পরমাণুর অস্তিত্ব
থাকার কথা না বা টিকে থাকার কথা না। ম্যাক্সওয়েলের তত্ত্বে বলা হয়েছে শক্তি বিকিরণ করতে করতে কেন্দ্রে পতিত হয় কোনো বস্তু, কিন্তু পরমাণুতে ইলেকট্রন তো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, সে তো কেন্দ্রে পতিত হয় না। এই ধরনের একটা ক্লিয়ার ধারণা রাদারফোর্ড তার মডেলে দিতে পারেননি, এবং এইটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি। দ্বিতীয় ত্রুটি হচ্ছে ইলেকট্রন কক্ষপথের আকার ভিত্তিক ত্রুটি, অর্থাৎ ব্যাসার্ধ সুনির্দিষ্ট কিনা বা কক্ষপথের আকারটা কত দূরে, কোন কোন জায়গায় ইলেকট্রনগুলো থাকতে পারবে, কোন জায়গায় থাকতে পারবে না, এই ধরনের কোনো কথা রাদারফোর্ডের মডেলে বলা হয়নি। নাম্বার 3 বলা হচ্ছে পরমাণুর পারমাণবিক বর্ণালী সৃষ্টির যথার্থ ব্যাখ্যা সহকারে বিজ্ঞানী বোর তার বিখ্যাত পরমাণু মডেল উপস্থাপন প্রকাশ করেন। ও, প্রধান তিনটি ত্রুটি, এটা হচ্ছে মডেল, অর্থাৎ এখানে সেন্টেন্সটা কিন্তু একসাথে পয়েন্ট আকারে লেখা থাকলেও, এবং তৃতীয় নাম্বারটা ত্রুটির সাথেই বোর যে তার মডেলটা প্রকাশ করেন সেইটা উল্লেখ করা হয়েছে। দেখো, রাদারফোর্ড প্রদত্ত পরমাণু মডেলের প্রধান তিনটি ত্রুটি যেমন ম্যাক্সওয়েলের ভরভিত্তিক ত্রুটি, তত্ত্বভিত্তিক ত্রুটি, ইলেকট্রনের কক্ষপথের আকার ভিত্তিক ত্রুটি এবং পরমাণুর পারমাণবিক বর্ণালী সৃষ্টির যথার্থ ব্যাখ্যা সহকারে বিজ্ঞানী বোর তার বিখ্যাত পরমাণু মডেল প্রকাশ করেন। উক্ত বোর পরমাণু মডেলের স্বীকার্য সমূহ হল শক্তি স্তর বিষয়ক মতবাদ, কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ এবং শক্তি শোষণ ও বিকিরণ বিষয়ক মতবাদ। এই তিনটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের গুরুত্বপূর্ণ স্বীকার্য। এছাড়াও আরও কিছু স্বীকার্য আছে যেগুলো হয়তো বোরের সাথে ম্যাচ করবে, রাদারফোর্ডের মডেলের সাথে ম্যাচ করবে, এই জন্য ওগুলো এখানে উল্লেখ করা হয়নি। বা এই তিনটা প্রধান স্বীকার্য, এছাড়াও অন্যান্য স্বীকার্য কিছু আছে, আমরা সেগুলো সামনে দেখব। তো আমরা দেখি বোর পরমাণু মডেল আজকে কত দূর হলো। এখানে বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলো বেশ বড়। আমি এখান থেকে স্থির কক্ষপথ বা শক্তি স্তর, কৌণিক ভরবেগ, প্রত্যেকটা স্বীকার্যের জন্য আলাদা আলাদা স্লাইড আছে, এবং এইটা আসলে আজকে শেষ হবে না। এর জন্য আমি চাচ্ছি যে স্বীকার্য তিনটা আগামী একটা ক্লাসে আমরা এটা দেখার চেষ্টা করব। আজকের ক্লাসটা যদিও আধা ঘন্টা হতে 2-1 মিনিট বাকি আছে, এই পর্যন্তই আমরা স্থগিত রাখবো, এবং আগামী ক্লাসে আমরা বোর পরমাণু মডেলের স্বীকার্য সমূহ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, এবং এই ভিডিও ক্লাসগুলো দেখবে নিয়মিত। এখানে বিভিন্ন বইয়ের সমন্বয়ে এই স্লাইডগুলো তৈরি, এগুলো থেকে তোমরা খুব ভালো উপকার পাবে, আশা করি ভালো ডাটা পাবে। এবং এই ভিডিওগুলো সব আমার একটা ইউটিউব চ্যানেল সায়েন্স টিউটর নামে খুলছে, এখানে আপলোড করা থাকে। তোমরা সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে সেখানে যেও ভিডিওগুলো দেখতে পারো, কলেজের ফেসবুক পেজেও দেখতে পারো। যে যখন তোমরা ফ্রি থাকবে তখনই এই ভিডিওগুলো দেখতে পারবে, আশা করি সমস্যা হবে না। তো সবাই তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।